শালিনী দেবী ঠিক করে সে নতুন বছরে তার দুই ছেলে বিজয় এবং প্রকাশের বিয়ে দেবে। তাই সে তাদের জন্য উপযুক্ত মেয়ে খুঁজতে শুরু করে। আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই সে নতুন বছরের আগেই তার দুই ছেলে বিজয় এবং প্রকাশের সঙ্গে মায়া ও শিলার বিয়ে ঠিক করে। আর নতুন বছরে বিজয় এবং প্রকাশ মায়া এবং শিলাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়িতে আসার পর হয় এক কাণ্ড, কারণ মায়া এবং শিলা পূর্ব পরিচিত আর তারা একে অপরের ছোটবেলাকার বন্ধু বনাম শত্রু। হায় রে কপাল, নতুন বছরে শ্বশুর বাড়িতে এসে তোর মুখ আমাকে দেখতে হলো। শাশুড়ি মা, আপনি আর কোনো মেয়ে খুঁজে পেলেন না? আপনার ছোট ছেলের সঙ্গে এরকম একটা বদমাইশ মেয়ের বিয়ে দিলেন, বাজে মেয়ে একটা। আমি ভাবতেই পারছি না, সেই ছোটবেলা থেকে তুই আমার পেছনে এরকম ভাবে পড়ে আছিস, আর তুই তো আমার পেছন ছাড়ছিস না। আর এই তুই আমাকে বদমাইশ মেয়ে বলছিস? তোর মনে আছে তুই ক্লাস 10-এ 10 বার ফেল করেছিলিস, আর তুই আমাকে বাজে মেয়ে বলছিস? শাশুড়ি মা, আপনি ঠিকঠাক ভাবে আপনার বড় ছেলের জন্য মেয়ে পছন্দ করতে পারেননি। দুই বৌমা নতুন বছরে শ্বশুর বাড়িতে এসেই এভাবে ঝগড়া করছে দেখে শালিনী দেবী এবং তার দুই ছেলে ভীষণ পরিমাণে অবাক হয়। তাই তারা কোনো রকমে দুই বৌমার ঝগড়া থামানোর চেষ্টা করে। এমন সময় শালিনী দেবী নতুন বছরে তার দুই নতুন বৌমার গৃহপ্রবেশের জন্য খুব সুন্দর অনুষ্ঠানের আয়োজন করে। আর কিছুক্ষণের মধ্যেই দুই বৌমার গৃহপ্রবেশ হয়ে গেলে শাশুড়ি মা দুই নতুন বৌমার কাছে গিয়ে বলে, আজকে যেহেতু নতুন বছরের প্রথম দিন, তাই আমি তোমাদের জন্য বিকালে একটা বড় রিসেপশন পার্টি রেখেছি। তোমরা খুব সুন্দর করে সেজেগুজে তৈরি হবে। আর হ্যাঁ, নিজেদের মধ্যে কিন্তু ঝগড়া করবে না, কারণ আত্মীয় স্বজন প্রতিবেশীরা খুব খারাপ ভাববে। আমার ঝগড়া করতে বইয়েই গেছে, ঝগড়া আপনার ছোট বৌমা করছে। আর সত্যি আমি তো শিলাকে সহ্য করতেই পারছি না, সেই স্কুল থেকেও আমার শত্রু। আমি তো শত্রু না, তুই আমার শত্রু, বাজে মেয়ে একটা। দেখবি আজকে নিউ ইয়ারের পার্টিতে আমি এত সুন্দর করে সাজবো যে তুই আমার কাছে ফেল হয়ে যাবি। হ্যাঁ, জানা আছে তুই কেমন সাজবি। মনে আছে একবার নিউ ইয়ারের সময় স্কুলে গো অ্যাজ ইউ লাইক হয়েছিল, আর তুই সেই সময় কোলগেটের বাক্স সেজে এসেছিলিস। আমার তো ভাবলেও হাসি পায়, তোকে দেখে বাচ্চারা ভয়ে পালিয়ে গেছিল। আমি না হয় কোলগেটের বাক্স সেজেছিলাম, কিন্তু তুই তো সুনামির কবলে আক্রান্ত বডি সেজেছিলি, আর তখন তোর দাঁতগুলো কালো কালো হয়েছিল। তুই আবার নিউ ইয়ারের কথা আমাকে মনে করাচ্ছিস। দেখবি আজকে যেন রিসেপশনের দিন ওরকম বুড়ি সেজে বসিস না। চুপ কর, তবুও তো আমি ফার্স্ট প্রাইজ জিতেছিলাম, আর তুই তো কিছুই পাসনি। সেই বছর আমাকে নিউ ইয়ারের দিন স্কুল থেকে স্পেশাল গিফট দেওয়া হয়েছিল। শয়তান মেয়ে। এভাবেই নতুন দুই বৌমা আবার ঝগড়া করতে শুরু করে, আর যার ফলে শাশুড়ি মা তাদের উপর রেগে যায় আর দুই বৌমাকে বকা দিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই দুই বৌমা নতুন বছরের প্রথম দিনই ভীষণ পরিমাণে ঝগড়া করতে থাকে, যার ফলে তাদের শাশুড়ি মা প্রচন্ড পরিমাণে রেগে যায় আর কোন রকমে দুই বৌমাকে বকা দিয়ে থামিয়ে দেয়। এমনকি তাদের মধ্যে যাতে কোনো ঝামেলা না হয় তাই শাশুড়ি মা দুই বৌমার জন্য দুটো ভিন্ন ভিন্ন রঙের শাড়ি উপহার দেয়, আর সেই শাড়িগুলোই সন্ধ্যাবেলা তাদেরকে পরতে বলে। কিন্তু শিলার পছন্দ হয় মায়ার শাড়ি, আর মায়ার পছন্দ হয় শিলার শাড়ি। কিন্তু দুই বৌমা তখন শাশুড়ি মায়ের সামনে কিছু বলতে পারে না। আর কিছুক্ষণের মধ্যেই তাদের শাশুড়ি মা যখন নতুন বছরের পার্টি নিয়ে ভীষণ পরিমাণে ব্যস্ত হয়ে পড়ে, এমন সময় মায়া বলে, ভীষণ খিদে পেয়েছে, শ্বশুর বাড়িতে আসার পর একটুও কেউ খেতে দিল না। আমার বাপের বাড়ি থেকে নিউ ইয়ার স্পেশাল কেক পাঠিয়েছে, ফ্রিজে রেখে দিয়েছি, যাই গিয়ে খেয়ে আসি, তা না হলে আবার ওই বদমাইশ শিলা চুরি করে খেয়ে নেবে। ওর তো আবার চুরি করে খাবার খাওয়ার স্বভাব। এই বলে মায়া তার রিসেপশনের শাড়ি আলমারিতে সাজিয়ে রেখে ফ্রিজ থেকে কেক খেতে চলে যায়। আর সেই সুযোগে শিলা তার ঘরে ঢুকে পড়ে, কিন্তু সে মায়ার শাড়ি চুরি করার বদলে পুরো শাড়িটা কাঁচি দিয়ে কেটে ফেলে। আর এরকম অকাজ করার পর শিলা আবার নিজের ঘরে চলে যায়, আর সে মনে মনে প্রচন্ড পরিমাণে হাসতে শুরু করে। আর কিছুক্ষণ পর মায়া যখন নিজের ঘরে যায়, তখন সে নিজের শাড়ির দুর্দশার কথা বুঝতে পারে না। এমন সময় সে মনে মনে ভাবে, আমার তো শিলা শাড়িটা বেশি পছন্দ হয়েছে, আর আমি যদি নতুন বছরে ওরকম গোলাপি রঙের শাড়ি পরি তাহলে আমাকে খুব ভালো লাগবে। ইস, শাড়িটা যদি চুরি করে নিতে পারতাম তাহলে কত ভালো হতো। এই ভেবে মায়া শিলার ঘরের সামনেই ঘুরঘুর করতে শুরু করে। আর সে যখন দেখে যে একটা সময় শিলা বাথরুমে স্নান করতে গেছে, এমন সময় মায়া লুকিয়ে লুকিয়ে তার ঘরে যায়, আর সে আলমারি থেকে শিলার গোলাপি কালারের শাড়িটা চুরি করে।
থাক বাবা, আমি শাড়ি করে নিয়েছি, তার বদলে কোনো শাড়ি ওকে দেওয়ার দরকার নেই। দেখবো সন্ধ্যাবেলা নিউ ইয়ারের পার্টিতে কি পরে, কিন্তু আজকে সন্ধ্যাবেলা আমি যদি গোলাপি রঙের শাড়িটা পরি তাহলে ও বুঝে যাবে। তাই কালকে পিকনিকে যাওয়ার সময় আমি এই শাড়িটা পরবো, আর আজকে আমি আমার নিজের শাড়িটাই পরবো। এভাবেই দুই বৌমা নিজেদের অতি চালাক মনে করে, কিন্তু অতি চালাকের গলায় দড়ি কথাতেই আছে। সেই জন্য সন্ধ্যাবেলা যখন নিউ ইয়ারের পার্টি শুরু হয় আর সবাই হ্যাপি নিউ ইয়ার বলে চিৎকার করে ওঠে, এমন সময় দুই বৌমা শাড়ি পরতে গিয়ে দেখে তাদের শাড়ির খুবই বাজে অবস্থা। মায়া দেখে তার শাড়ি কাটা অবস্থায় পড়ে আছে, আর অন্যদিকে শিলা তো নিজের শাড়ি খুঁজেই পায় না, যার ফলে দুজনে রেগে গিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করতে শুরু করে। এমনকি তারা বাড়িতে থাকা আত্মীয় স্বজনদের কথাও চিন্তা করে না। লজ্জা করে না? নতুন বছরের দিনে তুই বড় জায়ের নতুন শাড়ি কাঁচি দিয়ে কেটে ফেলেছিস। একদম মিথ্যা কথা বলবি না তুই, আমি ভালো করে জানি এটা তোর কাজ, কারণ এই বাড়িতে তুই ছাড়া আমার ক্ষতি কেউ চায় না। ও তাই নাকি? আমি তোর ক্ষতি চাই? তুই বুঝি আমার খুব ভালো চাস? আমার আলমারি থেকে গোলাপি রঙের শাড়িটা চুরি করেছিস, আবার বড় বড় কথা বলছিস। চোর কোথাকার! ছোটবেলা থেকে তোর চুরি করার স্বভাব যায়নি। স্কুল থেকে যেমন চক পেন্সিল সব চুরি করেছিস, এখন আবার আমার শাড়ি চুরি করছিস। অসভ্য মেয়ে কোথাকার! এভাবেই দুজনে ঝগড়া করতে করতে সত্যি কথা স্বীকার করে ফেলে যে মায়া শিলার শাড়ি চুরি করেছে, আর শিলা মায়ার ভালো শাড়ি কেটে ফেলেছে। এমন সময় শাশুড়ি মায়েরও কিছু বলার থাকে না, কিন্তু দুই বৌমার এরকম ঝগড়া দেখে আত্মীয় স্বজন কিছুতেই সেই নিউ ইয়ারের পার্টিতে থাকতে চায় না। তারা নিজেদের মতো করে তখনই বাড়িতে ফিরে যায়। তোমরা ভীষণ বাড়াবাড়ি শুরু করেছো। তোমাদের জন্য নতুন বছরের দিন লজ্জাতে আমার নাক কাটা যাচ্ছে। আমি আর তোমাদেরকে সহ্য করতে পারছি না। আমি যে কি কুলক্ষণে তোমাদের দুজনকে নতুন বছরে আমার বউ বানিয়ে নিয়ে এসেছিলাম কি জানি। এই বলে শাশুড়ি মা মুখ গোমড়া করে সেখান থেকে চলে যায়। আর এভাবেই সেদিন নতুন বছরের দিনে কেউ আনন্দ করতে পারে না। আর পরের দিন সকালবেলা দুই বৌমা ঠিক করে তারা রান্নাঘরে গিয়ে নিজেদের মতো রান্না করবে, আর শাশুড়ি মাকে নিজেদের হাতের খাবার খাইয়ে মন জয় করবে। কিন্তু তারা দুজনে যেখানে থাকবে সেখানে ঝগড়া হবে না, এটা হতেই পারে না। দেখ, আজকে কিন্তু একটু পর আমার পিকনিক আছে। স্কুলের বান্ধবীরা মিলে আমরা পিকনিক করতে যাব। তুই আজকে আমাকে আগে রান্না করতে দে। আমি আজকে শাশুড়ি মায়ের জন্য গরম গরম পাটি সাপটা আর কড়াইশুটির কচুরি বানাবো। আমি অত শত জানি না, আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রান্নাঘরে এসেছি, তাই আজকে আমি আগে রান্না করব। আর শোন, তুই বছরের প্রথম থেকে কিন্তু এরকম আধা জল খেয়ে আমার সঙ্গে ঝগড়া করতে শুরু করিস না। আমার কিন্তু ভালো লাগছে না। আজকে আমি আগে রান্না করব, মানে আমিই করব। এই বলে শিলা তাড়াতাড়ি করে রান্না বান্না করতে শুরু করে দেয়। আর অন্যদিকে মোনাও তার জায়গা ছাড়ে না, ফলে সে তার পাশের ওভেনে দাঁড়িয়ে শাশুড়ি মায়ের জন্য রান্না করতে শুরু করে দেয়। আর এমন সময় রান্না করার জন্য তাদের দুজনের জায়গা কম পড়ে যায়, যার ফলে দুজনে গুতাগুতি করতে শুরু করে। আর এভাবেই গুতাগুতি করতে করতে একজনের কোমরে লাগে আর অন্যজনের পেটে ভীষণ পরিমাণে ব্যথা লাগে। তাই তারা দুজনেই আর্তনাদ করে ওঠে। এত বড় সাহস তোর! তুই কোনোই দিয়ে আমার পেটে মারলি? ওরে বাবারে, আমার পেট একেবারে ব্যথা হয়ে গেল। আমি তোকে ছাড়বো না, আমি তোকে খুন্তির বাড়ি মারবো। তুই আমাকে খুন্তির বাড়ি মারলে আমি তোকে হাতার বাড়ি মারবো। তুই আমার কোমরে আঘাত করেছিস। এই বলে দুই বৌমা হাতা খুন্তি নিয়ে মারপিট করতে শুরু করে, আর তাদের ঝগড়ার আওয়াজ পুরো পাড়ায় ছড়িয়ে পড়ে। এমন সময় নতুন বছরের দিন যারা বাড়ি থেকে ঘুরতে বেরোয় তারা সবাই শালিনী দেবীর বাড়ির সামনে এসে ভিড় করে ঝগড়া দেখতে থাকে, যা দেখে শালিনী দেবী প্রচন্ড পরিমাণে অপমানিত বোধ করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন মায়া এবং শিলার দুই বান্ধবী তাদের দুজনকে নতুন বছরের পার্টিতে ইনভাইট করে, আর সেই পার্টি নিয়ে তারা দুজনেই ভীষণ পরিমাণে উৎসাহিত হয়ে পড়ে। আজকে পার্টিতে গিয়ে একেবারে সবাইকে চমকে দেব, আর ওই শিলাও তো ওখানে যাবে। তাই আমি এমন সুন্দর করে সাজবো যে ও আমার সামনে কিছুতেই পাত্তা পাবে না। আর আজকে সুন্দর করে সাজগোজ করার জন্য আমাকে নতুন বছরের সেরা পুরস্কার দেওয়া হবে, যেরকম স্কুলে আমি সবসময় পুরস্কার পেতাম। ওই তো মোষের মতো মুখ, তাতে আবার ও নাকি মেকআপ করবে। দাঁতগুলো কোদালের মতো চওড়া, চুলগুলো মূলোর মতো। আজকে তো আমি সাজবো আর নতুন বছরের পার্টি একেবারে কাঁপিয়ে দেব। এই বলে দুই বৌমা সন্ধ্যাবেলা সুন্দর করে সেজে গুজে তাদের স্বামীদের সঙ্গে আলাদা আলাদা গাড়ি করে তাদের বান্ধবী প্রিয়াঙ্কার বাড়িতে গিয়ে পৌঁছায়। আর প্রিয়াঙ্কার সেই বিলাসবহুল বাড়ি দেখে শিলা এবং মায়া দুজনেই প্রচন্ড পরিমাণে অবাক হয়। আর তারা দুজনে মিলে যখন নতুন বছরের পার্টিতে ঢোকে তখন তারা দেখে যে বাড়ির ভেতরে অনেক বড় ঝর্ণা, বড় বড় সোফা, টিভি, এসি, ফ্রিজ ইত্যাদি আছে। আবার তার উপর সেখানে সুইমিং পুলও আছে। আর এত জাঁকজমকপূর্ণ
বাড়ি দেখে শিলা এবং মায়া দুজনেই অবাক হয়, কারণ প্রিয়াঙ্কা বিয়ের পর খুবই গরিব ছিল, আর হঠাৎ করে সে কিভাবে বড়লোক হলো সেই ব্যাপারে তাদের দুজনেরই জানতে ইচ্ছা করে। কিন্তু যখন তাদের সামনে ভালো ভালো খাবার আসে তখন তারা সমস্ত কিছু ভুলে যায়। আমি তো চিকেন লেগ পিস খাবো, আমাকে লেগ পিস দিন। আর ওকে দেবেন না, আমার শ্বশুর বাড়িতেও সবসময় বেশি বেশি খাবার খাই। না, আমি লেগ পিস খাবো, কারণ শ্বশুর বাড়িতে যতবার চিকেন নিয়ে আসা হয়েছে আমার বড় যা সবসময় বেশি বেশি চিকেন খেয়েছে, তাই আজকে আমি ওকে লেগ পিস দেবো না, আজকে আমি লেগ পিস খাবো। এভাবে দুই বৌমা যখন লেগ পিস খাওয়া নিয়ে ঝগড়া করি এমন সময় সেখানে প্রিয়াঙ্কা চলে আসে, আর প্রিয়াঙ্কা তাদের দুজনকে ঝগড়া করতে দেখে প্রচন্ড পরিমাণে বিরক্ত হয়। প্লিজ আমার নিউ ইয়ারের পার্টিতে তোরা ঝগড়া করিস না, তোরা দুজনে আমার কমন ফ্রেন্ড, তাই আমি তোদেরকে ইনভাইট করেছি, কিন্তু ঝগড়াটা এখন সাইডে রাখ, দুজনের মধ্যে প্লিজ মিল করে নে প্লিজ। প্রিয়াঙ্কার কথা তারা কিছুতেই শুনতে চায় না। এমন সময় মায়া এবং শিলা একে অপরের দিকে রাগের চোটে খাবার ছুড়তে শুরু করে, আর সেই খাবার ছোড়াছুড়ি করতে করতে প্রিয়াঙ্কার আত্মীয় স্বজনদের গায়ে সব খাবারের ঝোল লেগে যায়। প্রিয়াঙ্কার নিউ ইয়ারের পার্টি পুরোপুরি ভাবে নষ্ট হয়, যার ফলে প্রিয়াঙ্কার রাগ এবার মাথায় ওঠে, কিন্তু তবুও মায়া এবং শিলা থামে না। তারা একজনের বাড়িতে পার্টি করতে এসেছে, আর এমন সময় প্রিয়াঙ্কা তাদেরকে থামানোর জন্য নিজের পকেট থেকে বন্দুক বের করে, আর সে উপরের দিকে একটা গুলি করে। ওরে বাবা রে, এই দেখ শিলা, প্রিয়াঙ্কা পকেট থেকে বন্দুক বের করেছে, ও তো আবার বন্দুক চালাতেও পারে। ওরে বাবা রে, আমার ভয় করছে। চুপ কর, একদম চুপ কর, আমি এখন আন্ডারওয়ার্ল্ডের সাথে যুক্ত, আর আমাকে পুলিশরাও ভয় পায়, তাই যদি বেশি বদমাইশি করিস তাহলে গুলি করে একেবারে খুলি উড়িয়ে দেব। যা এখান থেকে বেরিয়ে যা, আর প্রত্যেকদিন তোদের শাশুড়ি মাকে আমি ফোন করে খবর নেব যে তোরা ঝগড়া করেছিস কিনা, তাহলে তোদের শ্বশুর বাড়িতে গিয়ে আমি তোদের দুজনকেই তুলে নিয়ে এসে মেরে ফেলবো। আমার নতুন বছরের পার্টি নষ্ট করে দেওয়া, যা বেরিয়ে যা বলছি এখান থেকে। এই শুনে মায়া এবং শিলা কোনো রকমে সেখান থেকে পালিয়ে বাঁচে, আর সেই দিনের পর থেকে তারা দুজনে একে অপরের সঙ্গে ঝগড়া করতে ভয় পায়, কারণ তারা যখনই ঝগড়া করতে যায় তখনই তাদের কানে প্রিয়াঙ্কার বন্দুকের আওয়াজ ভেসে ওঠে। এই নতুন বছরে আমি এই বাড়ির নতুন বউ হয়ে প্রতিজ্ঞা করছি, তোর সঙ্গে আমি আর কোনোদিনও ঝগড়া করব না শিলা, আমি সবসময় তোর সাথে মিলেমিশে থাকবো। আমিও নতুন বছরে প্রতিজ্ঞা করছি, তোকে আর কখনো খারাপ কথা বলবো না, আমাকে ক্ষমা করে দে। এভাবে দুই বৌমা নিজেদের মধ্যে মিলেমিশে সংসার করতে শুরু করে, যার ফলে তাদের পরিবারের লোকেরা প্রচন্ড পরিমাণে খুশি হয়। তুই এক কাজ কর, তুই ওর বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে যা। তোর মতো ধনী পরিবারের শিক্ষিত আর সুন্দর দেখতে ছেলে ওদের মতো পরিবারের সম্বন্ধ নিয়ে গেলে ওর বাবা মা তো এক কথাতেই রাজি হয়ে যাবে, আর ওর বাবা মা অফিসের বসের সঙ্গে ওকে একা না ছাড়লেও হবু স্বামীর সঙ্গে তো বিদেশে যাওয়ার জন্য একা ছাড়তেই পারে, তাই না? তুই কি পাগল? নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমি এরকম ভাবে কাউকে ঠকাতে পারবো না মধু, তুই তো আমার বন্ধু, তুই তো জানিস আমি কেমন, তাও তুই এরকম কথা বলতে পারলি? তুই কি রে রোহিত, নিজের স্বপ্ন পূরণ করার জন্য মানুষ খুন করতেও দুবার ভাবে না, আর তুই একটা সামান্য মিথ্যা কথা বলার আগে এতবার ভাবছিস? তুই যেটা বলছিস সেটা মানুষ খুন করার থেকে অনেক ভয়ঙ্কর একটা জিনিস, এইভাবে তো হয় না। কি লাভ হবে বলতো এরকম প্রজেক্ট হাতে পেয়ে, যেটার জন্য ভবিষ্যতে আমাদেরকে লোকের অভিশাপ করাতে হবে? তুই যখন উন্নতির চরম শিখরে পৌঁছে যাবি তখন এই ছোটখাটো লোকেদের অভিশাপ তোর গায়ে লাগবে না। আমার কাছে সাহায্য চেয়েছিলিস বলে আমি তোকে এই উপদেশটা দিলাম। আমি কিন্তু তোকে রেশমিকে বিয়ে করতে বলিনি, শুধু সম্বন্ধ নিয়ে ওর বাড়িতে যেতে বলেছি, বিয়ের পাকা কথা বলতে বলেছি। এটুকু তো তুই পারবি নাকি? তোর মনে হয় আমার বাবা মা এগুলোতে রাজি হবে? আমি তো একা একা রেশমিদের বাড়িতে গিয়ে পাকা কথা বলতে পারবো না, বাবা মাকে তো নিয়ে যেতেই হবে। রেশমি কিংবা ওর বাড়ির লোক তোর বাবা মা কাউকেই চেনে না, তাই তুই চাইলেই আমি তোর জন্য বাবা মাও ভাড়া করে এনে দিতে পারি। আমি তোর জন্য সব করে দেব, তুই শুধু নিজের স্বপ্নটাকে এভাবে হাতছাড়া করিস না। মধুমিতা এতবার বোঝালে রোহিত শেষ পর্যন্ত তার কথাতে রাজি হয়। সে রেশমির বাড়িতে সম্বন্ধ নিয়ে চলে যায়। রোহিত নিজের সঙ্গে তার ভাড়া করা বাবা মাকেও নিয়ে যায়। রেশমির বাড়ি অত্যন্ত সাধারণ ছিল, এখানে ঝাঁঝকঝকে ব্যাপার তো দূর, বাড়ির কিছু কিছু জায়গাতে ঠিকভাবে রং করাও ছিল না। রোহিত যে রেশমির অফিসের বস এটা জানার পর রেশমির বাড়ির সবাই প্রচন্ড পরিমাণে অবাক হয়, তাই তারা নিজেদের সামর্থ্যের বাইরে গিয়েও রোহিতকে আপ্যায়ন করার চেষ্টা করে। আমি আজ আমার বাবা মাকে নিয়ে এখানে এসেছি দেখে আপনারা হয়তো অনেক অবাক হচ্ছেন, কিন্তু এরকম একটা কাজে তো বড়দের আনতেই হয়, বলুন। এরকম কাজ মানে কিরকম কাজ? কি হয়েছে? আমার মেয়ে কি কিছু ভুল করেছে? আসলে ওর মাথায় আমাদের সবার চিন্তা সবসময় ঘুরঘুর করে, তো তাই হয়তো।
না না, ও আসলে কোনো ভুল করেনি। ও আসলে এতটাই ভালো যে আমার বাবা মার কথাবার্তা শুনে আর কিভাবে আমাদের কোম্পানিকে বিপদের হাত থেকে বাঁচিয়েছে সেটা শুনে খুব পছন্দ হয়ে গেছে। আর সেই কারণেই আমি নিজে এসেছি রেশমিকে বিয়ের প্রস্তাব দিতে। তবে ও যদি রাজি থাকে তবেই। না না, এটা কিভাবে সম্ভব? আপনারা তো অনেক ধনী, আপনাদের সাথে আমাদের কোনো মিল নেই। আর আমার বিয়ে হয়ে গেলে আমার বাড়ির লোককে কে দেখবে? তুমি চিন্তা করো না, আমরা দুজনে মিলে তোমার বাড়ির লোকদের খেয়াল রাখবো। আমার বাবা মায়ের ইচ্ছে তোমার মতো বুঝদার কেউ আমাদের বাড়ির বউ হোক। তুমি প্লিজ আমার মা বাবার এই ইচ্ছেটাতে আর আপত্তি করো না। অনেক ভাবনা চিন্তা করে রেশমি রোহিতের প্রস্তাবে রাজি হয়। রোহিত একটি অত্যন্ত ধনী পরিবারের ছেলে ছিল। শহর জুড়ে তাদের অনেকগুলো কোম্পানি। সেই কোম্পানিতে কাজ করে হাজার হাজার এমপ্লয়ি। সেই হাজার হাজার এমপ্লয়িদের মধ্যে একজন হলো রেশমি। রেশমি রোহিতের কোম্পানিতেই চাকরি করে, কিন্তু তার পোস্ট অনেক ছোট ছিল আর তার মাহিনাও কম ছিল। রেশমি নিজের টাকাতেই তার গোটা সংসারটা চালাতো। বাবা মায়ের দেখাশোনা করা, ভাইয়ের পড়াশোনার খরচ সবই রেশমি বহন করে। তাদের সংসারের অবস্থা মধ্যবিত্ত পরিবারের মতো সচ্ছল নয় বললেই চলে। একদিন অফিসে রেশমি শুনতে পায় রোহিত খুবই চিৎকার করে করে কারোর সঙ্গে কথা বলছে। রেশমি সেখানে যায়। এত বড় একটা অফিস, আর এখানে এমন একজন এমপ্লয়ি নেই যে বিদেশ থেকে আসা লোকগুলোর সাথে একটু ভালো করে কথা বলবে আর তাদেরকে প্রজেক্টটা ভালো করে বুঝিয়ে দেবে? এই করতে তোমাদের টাকা পয়সা দিয়ে হয়? সব কাজ যদি আমরাই করে নিই তাহলে তোমাদের টাকা দিয়ে রাখবো কেন শুনি? তুই এরকম চিৎকার করিস না তো রোহিত। আমি আছি, কাকু আছে, আরো অনেকেই আছে যারা ভালোভাবে ইংলিশে কথা বলতে পারে। আমরা ভালো করে ওনাদের প্রজেক্টটাকে বুঝিয়ে দিলেই তো হলো। তুই বা তোরা প্রেজেন্টেশন দিলে হবে না। যারা এখানে আসছে তারা প্রত্যেকে জানে তুই আমার বন্ধু। আমি যদি নিজে কাজ করি বা আমার বন্ধুদের দিয়ে কাজ করাই তাহলে ওনারা ভাববেন আমাদের অফিসের কাজের লোকগুলো একেবারে অকর্মের ঢেকি। এই প্রজেক্টে যার বলার কথা ছিল সে যদি এখন অসুস্থ হয়ে পড়ে তাতে তো কারোর কোনো দোষ নেই। তাই শুধু শুধু এত ভাবিস না, ঠিক একটা না একটা রাস্তা বেরিয়েই যাবে। আমি তো জানি এই প্রজেক্টটাতে কি কি আছে, আর আমি ঠিকভাবে ইংলিশেও কথা বলতে পারি। আমি যদি ওই বিদেশি অফিসারগুলোর সামনে ভালো করে প্রজেক্টটা তুলে ধরতে পারি তাহলে হয়তো আমার প্রমোশনও হবে, আর আমি আরো ভালোভাবে বাবা মা ভাই দেখাশোনা করতে পারবো। এই তুমি এখানে কি করছো? এই কারণে তো তোমাদের কোনো উন্নতি হয় না। নিজেরা তো কোনো কাজে সাহায্য করতে পারবে না, অথচ কোথাও ঝগড়া চললে মুখে ঝুঁকি দিয়ে ঠিকই খবর নিতে চলে আসবে। না মানে স্যার, আমি বলছিলাম কি, আমি এই প্রজেক্টে ইংরেজিতে ভালো করে বুঝিয়ে বলতে পারবো। আপনি আমাকে একবার সুযোগ দিয়ে দেখতে পারেন, আমি আপনাকে হতাশ করব না। তোমার কাজ অফিসের দরকারি ফাইলগুলো জেরক্স করা, আর তুমি এখন প্রজেক্ট প্রেজেন্ট করতে আসবে। আমাকে একটা সুযোগ দিয়েই দেখুন। আচ্ছা, আমি আগে আপনাদেরকে বলে নিই, যদি আমার বলার ধরনটা আপনাদের ঠিক মনে হয় তবেই না হয় বাইরে থেকে যারা আসবেন তাদের সামনে আমি বলবো। রোহিত এবং মধুমিতা দুজনেই রেশমির কথাতে রাজি হয়। রেশমি সমস্ত প্রজেক্টে এত সুন্দরভাবে ইংরেজিতে বুঝিয়ে বলে যে রোহিত এবং মধুমিতা দুজনেই অবাক হয়। রেশমির মতো এমন সাধারণ একজন কর্মচারী এত সহজে তাদের সমস্যার সমাধান করে দেবে সেটা রোহিত নিজেও ভাবতে পারেনি। এসব নিয়ে যখন আলোচনা হতো তখন তো তুমি আসতে না, তাহলে তুমি সবকিছু জানলে কিভাবে? এত সুন্দরভাবে গুছিয়ে বললে কিভাবে? আপনারা যখন আমার কাছে কাগজগুলো জেরক্স করাতে যেতেন তখন অনেক সময় অনেক কাগজ অনেকক্ষণ ধরে আমার টেবিলেই পড়ে থাকতো। আমি সেগুলো পড়তাম, সেখান থেকেই আমি জানতে পেরেছি। রেশমির কথায় রোহিত প্রচন্ড পরিমাণে খুশি হয়। রোহিত তার সেই কাজের জন্য রেশমিকেই ঠিক করে। বিদেশি অফিসাররা রোহিতের অফিসে এলে রেশমি তাদেরকে খুব সুন্দরভাবে রোহিতের নতুন বিজনেস আইডিয়াটা বুঝিয়ে দেয়। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু রেশমির প্রমোশন হয় না। তাই রেশমি রোহিতের উপর প্রচন্ড অসন্তুষ্ট থাকে। কিন্তু দু একদিনের মধ্যেই রোহিত নতুন সমস্যায় পড়ে। এই সমস্যা তার আগের সমস্যা থেকে কয়েক গুণে বড় ছিল। এবার তাকে রেশমিকে নিয়ে বিদেশে যাওয়ার দরকার পড়ে, কিন্তু রেশমি ছিল নাছোড়বান্দা। সে কিছুতেই রোহিতের সঙ্গে বিদেশে যেতে রাজি হয় না। আরে বাবা, আমরা তো ঘুরতে যাচ্ছি না। তুমি রবার্ট, ফিলিপ ওদের সামনে এত সুন্দরভাবে প্রজেক্টটা বুঝিয়েছো যে ওরা চাই তুমি ওদের বিদেশের অফিসে গিয়ে ওইভাবে প্রজেক্টটা বুঝিয়ে দাও। তাই তোমাকে আমার সাথে যেতে হবে। আমি আপনাদের অফিসের দরকারি কাগজগুলো জেরক্স করে দিই, আর এটাই আমার কাজ। এর চেয়ে বেশি কিছু আমি করতে পারবো না। তুমি না গেলে তো আমার এতদিনের স্বপ্নটা ভেঙে যাবে, আর আমাদের কোম্পানির অনেক টাকা লস হয়ে যাবে। তুমি আমার সাথে গেলে আমি তোমায় প্রমোশন দেবো, কথা দিচ্ছি। আপনারা অনেক মডার্ন, তাই হয়তো আপনাদের কাছে এগুলোর কোনো মানে নেই, কিন্তু আমার বাড়ির লোক এখনো অত্যন্ত গোড়া প্রকৃতির। ওনারা কিছুতেই আমাকে আপনার সঙ্গে যেতে দিতে চাইবে না। এই বলে রেশমি সেখান থেকে চলে যায়। এবার রোহিত আর কিছুই বুঝে উঠতে পারে না তার এখন কি করা উচিত। তাই সে তার সমস্যা নিয়ে তার বান্ধবী মধুমিতার কাছে যায়। মধুমিতার সঙ্গে এই ব্যাপারে বেশ কিছুক্ষণ কথা বলার পর তারা দুজনেই একটি সিদ্ধান্তে আসে।
রোহিত তার বাড়ির কাউকে কিছু না জানিয়ে রেশমির বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে চলে যায়। রেশমি প্রথমে বিয়েতে রাজি না হলেও পরে তার পরিবারের ভবিষ্যতের কথা ভেবে সে রোহিতের সঙ্গে বিয়ে করতে রাজি হয়। তাদের পাকা কথা হয়ে গেলে রোহিত রেশমির বাড়ির লোকের কাছে অনুমতি নিয়ে রেশমির সঙ্গে বিদেশে চলে যায়। সেখানে গিয়ে রেশমি সুন্দরভাবে তার প্রজেক্টটা বুঝিয়ে রোহিতের জন্য ডিল একেবারে পাকা করে দেয়। তারা দুজনেই খুবই খুশি হয়ে বাড়ি ফিরে আসে। এখন যখন আমাদের আর কোনো সমস্যা নেই, তাই আমি ভাবছিলাম যে আমার বাবা মা একবার তোমার বাবা মায়ের সঙ্গে দেখা করে আসুক। কবে যেতে হবে তুমি আলোচনা করে আমাকে বলে দিও, কেমন? সরি রেশমি, আমার মনে হয় না আমি এই বিয়েটা করতে পারবো। বিশ্বাস করো, আমার এখন বিয়ে করার কোনো রকমের ইচ্ছা নেই। আর ক্লাস বলেও তো একটা ব্যাপার আছে, তাই না? আমার কোম্পানিতে যে জেরক্স করার কাজ করে তাকে বিয়ে করলে আমার মান সম্মান থাকবে? এইসব তুমি কি বলছো? তুমি নিজে তোমার বাবা মায়ের সঙ্গে আমাদের বাড়িতে গিয়ে আমাদের বিয়ের পাকা কথা বলেছো, আর এখন বলছো তুমি বিয়ে করতে পারবে না? ওটা সেই মুহূর্তে প্রচন্ড দরকারি একটা সিদ্ধান্ত ছিল, আর নিজের স্বপ্ন আর কোম্পানি বাঁচানোর জন্য এই সিদ্ধান্তটা আমাকে নিতেই হতো। তার মানে যাতে আমার বাবা মা তোমার সঙ্গে আমাকে বিদেশে যেতে দিতে রাজি হয়, সেই কারণে তুমি আমার বাড়িতে মিথ্যা মিথ্যা সম্বন্ধ নিয়ে গিয়েছিলে? রেশমির কথা শেষ হতে না হতেই মধুমিতা সেখানে চলে আসে। হ্যাঁ, সেই কারণেই এই পুরোটাই রোহিত করেছে শুধুমাত্র আমার কথাতে। এখন অযথা ওকে অভিশাপ দিয়ে বা অপমান করে তোমার কোনো লাভ হবে না। এখনো যদি সংসারটাকে ভালোভাবে সামলাতে চাও তাহলে চুপচাপ নিজের জায়গায় গিয়ে কাজ করো। বেশি বাড়াবাড়ি করলে এই চাকরিটাও কিন্তু থাকবে না তোমার। রেশমি কিছুই বুঝে উঠতে পারে না সে কি করবে। সে সেই দিনই নিজের সমস্ত জিনিসপত্র নিয়ে অফিস ছাড়ার দরখাস্ত দিয়ে একেবারে বাড়িতে চলে যায়। রেশমিকে এমন বিধ্বস্ত অবস্থায় ফিরতে দেখে তার বাবা মা প্রচন্ড ভয় পেয়ে যায়। রেশমি তার মাকে সমস্ত কথা বললে মায়াদেবী একেবারে আকাশ থেকে পড়ে। রোহিত আর তার বাবা মা এভাবে তাদের সবাইকে ঠকিয়েছে এটা ভেবেই মায়াদেবী যেমন রাগ হয় তেমনই দুঃখ হয়। আমার ওকে দেখে তো একবারও মনে হয়নি যে ওর পেটে পেটে এত শয়তানি থাকতে পারে। তার মানে কি ওর বাবা মা ওর মতোই খারাপ? কোনো বাবা মা কখনো ছেলের এত বড় খারাপ কাজে তাকে সঙ্গ দিতে পারে? তুমি ঠিক বলেছো মা, আমি একদম বিশ্বাস করিনি যে আমাদের অফিসের মালিক আর মালকিনের মানসিকতা এতটা নিচু প্রবৃত্তির হবে। আমি এদের জন্য এতটা করলাম এটা ভেবেই আমার এখন খারাপ লাগছে, বিশ্বাস করো। ওরা একদিন নিজের ভুল ঠিক বুঝতে পারবে, দেখিস। সেদিন ওরা নিজেরা এসে তোর কাছে ক্ষমা চাইবে। তুই শুধু সেই দিনটার অপেক্ষা কর। আমরা গরিব বলে সবে আমাদের সঙ্গে এভাবেই চালাকি করে। গরিব বলেই কি আমাদের কারোর কাছ থেকে কোনো সম্মান পাওয়ার অধিকার নেই? এই বলে রেশমি খুবই কাঁদতে থাকে। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। রেশমিকে ছাড়া রোহিত খুবই সমস্যায় পড়তে থাকে। সে তাদের নতুন প্রজেক্টের কোনো কাজই আর নিজে সুন্দরভাবে সামলাতে পারে না। ব্যবসার জন্য যখনই কেউ ফোনে বা ভিডিও কলে কথা বলতে চায় তারা সবাই রেশমির সঙ্গেই কথা বলতে চায়। অন্য কেউ কথা বললে বিদেশিরা কিছুতেই সন্তুষ্ট হয় না। শেষ পর্যন্ত এমন অবস্থা হয়ে পড়ে যে উল্লিখিত বিদেশি কোম্পানিটা রোহিতের সঙ্গে সমস্ত ডিল ক্যান্সেল করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। ওই মেয়েটা কি আমার থেকেও ভালো ইংলিশে কথা বলতে পারে? আমি এত সুন্দর করে বোঝানোর পরেও ওরা কি আমার কোনো কথা বুঝতে পারছে না? নাকি রেশমি ওদের উপর কোনো জাদুটোনা করেছে? অবশ্য জাদুটোনা করলেও অবাক হব না। এসব গরিব ভিখারিগুলো এই সমস্ত কাজে একেবারে সিদ্ধহস্ত। প্লিজ আমাকে এবার একটু শান্ত হয়ে ভাবতে দে, আমার কি করা উচিত আর কি করা উচিত নয়। আমি কিচ্ছু বুঝতে পারছি না। রেশমি সত্যিই আমাদের জন্য প্রচন্ড লাকি ছিল। ও চলে যাওয়ার পর থেকে আমার কোম্পানির অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। যেমন হোক করেই হোক আমার কাছে ওকে ফিরিয়ে আনতেই হবে। আমি তোর কোম্পানির জন্য এত কিছু করলাম আর আমার কোনো দাম নেই? ওই বস্তির মেয়েটাই তোর কাছে এত দামি হয়ে গেল? ওই বস্তির মেয়েটা না থাকলে আমার জীবন ঠিকভাবে চলবে না, বুঝলি? ও আমাদের কোম্পানিতে ফিরে না আসলে আমার স্বপ্ন ভেঙে যাবে। এই ডিলটা সম্পূর্ণ না হওয়া মানে আমার কয়েক কোটি টাকা লোকসান হয়ে যাবে, যার ফলে অনেক কর্মচারীর মাইনে আটকে যাবে। মাইনে আটকালে কর্মচারীরা তো আমাদের ছেড়ে দেবেন না, তুই বল? তুই তো বুঝতে পারছিস আমার কোম্পানিগুলো কেমন তাসের ঘরের মতো পড়ে যাবে। এখন তুই কি করবি বলে ঠিক করেছিস? রেশমির পায়ে পড়ে ক্ষমা চাইবি নাকি আবার ওকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য মিথ্যা নাটক করে এখানে ফিরিয়ে আনবি? এবার আর নাটক করবো না। এবারে সত্যি সত্যি আমার আসল বাবা মাকে নিয়ে আমি রেশমির কাছে বিয়ের সম্বন্ধ নিয়ে যাবো। পূর্বল আমাকে বুঝিয়ে দিয়েছে যে ওই মেয়েটা ছাড়া আমার জীবনে কিছুই ঠিক হতে পারে না। এই বলে রোহিত সেখান থেকে চলে যায়। মধুমিতা অনেক চেষ্টা করেও রোহিতকে আটকাতে পারে না। রোহিত তার বাবা মাকে রেশমির সঙ্গে বিয়ে করার কথা জানালে তারা প্রথমে অসন্তুষ্ট হয় ঠিকই, কিন্তু রেশমি তাদের কোম্পানির জন্য কি কি করেছে এসব শোনার পরে সমরেশ বাবু এবং মধুজা দেবী দুজনেই রোহিতের কথায় রাজি হয়। তারা সবাই মিলে রেশমিদের বাড়িতে যায়। রেশমি এবং তার বাড়ির সকলেই রোহিতদেরকে দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়। এবার আবার কি কারণে এসেছেন?
আবার নিশ্চয়ই আপনার কোম্পানির আমার দরকার পড়েছে, তাই না? এবারও কি ভাড়া করা বাবা মা নিয়ে এসেছেন? এবারে আমি আমার আসল বাবা মাকে নিয়ে এসেছি। সত্যি সত্যি তোমায় বিয়ে করার প্রস্তাব দিতে এসেছি। আমি সত্যি সত্যি তোমাকে বিয়ে করতে চাই। তুমি আমার জন্য, আমার কোম্পানির জন্য কতটা দরকারি সেটা আমি অনেক দেরি করে বুঝতে পেরেছি। এবারে তুমি আমায় ফিরিয়ে দিলে দিতেই পারো, তবে একটা কথা জেনে রেখো, এবারে আমি কোনো রকমের মিথ্যা সাহায্য নিয়ে এখানে সম্বন্ধটা আনিনি। আমি তোমাকে সত্যিই বিয়ে করতে চাই। রোহিতের বাবা মা রেশমির বাবা মায়ের সঙ্গে ভালোভাবে কথা বলে, তাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে বলে। সব কথা ভালোভাবে শোনার পর রেশমি রোহিতের সাথে বিয়ে করতে রাজি হয়। কয়েকদিনের মধ্যেই খুবই ধুমধাম করে রেশমির সঙ্গে রোহিতের বিয়ে হয়ে যায়। বিয়ের পর রেশমি রোহিতের ব্যবসার সমস্ত কিছু দায়িত্ব নিয়ে সামলাতে থাকে।